যে কোনো নির্বাচনের ফলাফল সেটা তো শুধু কয়েকটা সংখ্যা নয়, সংখ্যার পেছনে থাকে আসল গল্প, মানুষের গল্প, তাদের আশা, তাদের স্বপ্ন আর তাদের জমে থাকা অভিযোগের প্রতিচ্ছবি। তো আজ আমরা নাটাবাড়ির সেই কেনটাকেই খুঁজে বের করব। চলুন, ডেটা আর মানুষের বাস্তব অভিজ্ঞতা এই দুটোকে মিলিয়ে দেখি কি বলছে নাটাবাড়ির রায়। এই যাত্রায় আমরা একসাথে। নাটাবাড়ি জায়গাটা ঠিক কোথায়? উত্তরবঙ্গের ডুয়ার্স, একদম বর্ডারের কাছের একটা গ্রাম। এখানকার জীবনটা চলে প্রকৃতির নিয়মে, মানে চাষবাস আর ঋতুর তালে তালে। এখানকার মানুষগুলো মাটির খুব কাছের। তাদের ঘাম, তাদের ফসল, নদীর ভাঙাগড়া, এই সব কিছু মিলিয়ে কিন্তু তৈরি হয় তাদের রাজনৈতিক ভাবনা। আজকের এই বিশ্লেষণকে আমরা মোট 4টে ভাগে সাজিয়েছি। প্রথমে দেখব নির্বাচকদের মনের কথা, তারপর রায়ের কারণগুলো ব্যবচ্ছেদ করব, এরপরে একটা গভর্নেন্স বা শাসন ব্যবস্থার ব্লুপ্রিন্ট নিয়ে আলোচনা হবে, আর সবশেষে দেখব সামনের পথটা কেমন হতে পারে। তাহলে চলুন প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক। এই পর্বে আমরা নাটাবাড়ির মানুষ, তাদের আসল সমস্যা আর কেন তারা এত আগ্রহ নিয়ে গণতন্ত্রের এই প্রক্রিয়ায় যোগ দেয় সেটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, এখানকার জনসংখ্যার গঠনটা যদি দেখি, তাহলে একটা জিনিস খুব পরিষ্কার। মোট ভোটারের 61%-ও বেশি, মানে অর্ধেকের অনেক বেশি, তফসিলি জাতিভুক্ত। মতুয়া, নমশূদ্র, রাজবংশী এই সম্প্রদায়গুলোই কিন্তু এই অঞ্চলের সামাজিক আর রাজনৈতিক কাঠামোর আসল ভিত্তি। আর ঠিক এই কারণেই তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের সমস্যাগুলোই এখানকার রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। কারণ তাদের ভোটটা যখন একজোট হয়, তখন খেলার মোড় ঘুরে যেতে পারে। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং, একটু খেয়াল করে দেখুন। 2011, 2016, 2021 তিনটে নির্বাচনেই ভোটার টার্নআউট প্রায় 89%। ভাবা যায়? এটা কিন্তু কোনোভাবেই উদাসীনতা নয়, বরং এর ঠিক উল্টো। এটা আসলে একটা জোরালো আওয়াজ, একটা বার্তা যে আমরা আছি, আমাদের কথা শুনতে হবে। নাটাবাড়ির মানুষ ভোটকে নিছক একটা অধিকার ভাবে না, তারা এটাকে দেখে পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে। তাদের কাছে প্রত্যেকটা ভোট যেন অস্তিত্ব রক্ষার লড়াই। এই যে পয়েন্টগুলো দেখছেন, এগুলো শুধু অভিযোগের তালিকা নয়, এগুলোই ওখানকার মানুষের রোজকার জীবন। একটা ভাঙা রাস্তা মানে কি শুধু যাতায়াতের কষ্ট? না, ওটা মানে একজন চাষির ফসল ঠিক সময় বাজারে পৌঁছল না, তার সারা বছরের পরিশ্রমটা জলে গেল। যুবকদের বেকারত্ব মানে শুধু পকেটে টাকা নেই তা নয়, ওটা মানে একটা পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়া। আর বন্যা, ওটা তো প্রতি বছর সবকিছু নতুন করে শুরু করার একটা ভয়ঙ্কর লড়াই। এই ছোট ছোট সমস্যাগুলোই যখন জমে ওঠে, তখনই কিন্তু প্রশাসনের ওপর থেকে ভরসাটা চলে যায়। তো এই প্রেক্ষাপটটা বোঝার পর এবার আমরা আমাদের বিশ্লেষণের দ্বিতীয় পর্বে যাব। চলুন দেখি ঠিক কি কারণে 2021 সালের নির্বাচনে নাটাবাড়ির রাজনৈতিক চিত্রটা এতখানি বদলে গেল। ফলাফলের দিকে একবার তাকান। 2016তে তৃণমূল কংগ্রেস জিতেছিল 47% কাছাকাছি ভোট পেয়ে, আর 5 বছর পর 2021-এ বিজেপি জিতে গেল 51%-এরও বেশি ভোট নিয়ে। মানে একটা বিরাট ওলটপালট। হার জিতের ব্যবধানটাও কিন্তু কম নয়, প্রায় 23,000 ভোট। এটাকে একটা ছোটখাটো রাজনৈতিক ভূমিকম্প বলাই যায়। এখন প্রশ্ন হল, এই ভোটটা এলো কোথা থেকে? উত্তরটা লুকিয়ে আছে বামেদের ভোট শেয়ারে। দেখুন, 2016তে সিপিএমের ভোট ছিল প্রায় 38%, 21-এ সেটা এসে দাঁড়ালো মাত্র 5%। তার মানে এই যে বিশাল একটা ভোট ব্যাংক, তারা একটা নতুন ঠিকানা খুঁজছিল, আর সেই তৃণমূল বিরোধী ভোটটা একজোট হয়ে সোজা চলে গেল বিজেপির দিকে। এই ভোট ট্রান্সফারটাই খেলার আসল মোড় ঘুরিয়ে দিয়েছে। আসলে এই বদলের পেছনে একটা নয়, 3টে বড় কারণ কাজ করেছে। সব মিলিয়ে একটা পারফেক্ট স্টর্ম তৈরি হয়েছিল। প্রথমত, দুর্নীতি, বিশেষ করে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি নিয়ে মানুষের মনে ছিল তীব্র রাগ। দ্বিতীয়ত, যেহেতু এটা বর্ডার এলাকা, তাই নিরাপত্তা আর সিএএ নিয়ে একটা চিন্তা ছিলই। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই পুরনো সমস্যাগুলো, বেকারত্ব আর চাষবাসের সংকট। এই 3টে মিলেমিশে মানুষের মনে একটা গভীর ক্ষোভ তৈরি করেছিল। আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি কি জানেন? সেটা হলো প্রত্যেক নাগরিকের প্রশ্ন করার অধিকার, নেতাদের কাছে তাদের কাজের হিসাব চাওয়ার অধিকার। আর এই অধিকারের সাথে জুড়ে আছে একটা দায়িত্ব, একটা জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব। নাটাবাড়ির এই রায় আসলে সেই সাংবিধানিক অধিকারেরই একটা প্রতিফলন। মানুষ যখন মনে করে যে তাদের কথা শোনা হচ্ছে না, তখন তারা ব্যালটের মাধ্যমেই তার জবাব দেয়। যিনি জিতেছেন, মিহির গোস্বামী, তিনি এই তৃণমূল বিরোধী হাওয়াটাকে খুব দক্ষতার সাথে কাজে লাগিয়েছেন, নিজেকে পরিবর্তনের মুখ হিসেবে তুলে ধরেছেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, মানুষের রায়টা আসলে একটা ইজারার মতো, 5 বছরের জন্য পাওয়া যায়। পারফরমেন্স দিয়ে সেটা রিনিউ করতে হয়। উন্নয়ন বা মানুষের ভালোর জন্য তার নিজের কাজের রেকর্ড এখনও ততটা মজবুত নয়, আর এটাই কিন্তু আগামী দিনে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে।
তাহলে সমস্যা তো বোঝা গেল, রায়ও দেখা গেল। এবার আমাদের আলোচনার তৃতীয় পর্বে আসা যাক। এখানে আমরা দেখব এই যে মানুষের রায় আর তাদের অভিযোগ, এগুলোকে কিভাবে একটা নকশা, একটা ডেটা ভিত্তিক পরিকল্পনায় বদলে ফেলা যায়, এমন একটা পরিকল্পনা যা শুধু মুখের কথা নয়, যার ফল হাতে কলমে মাপা যাবে। শুধু সমস্যা নিয়ে কথা বললে তো হবে না, সমাধানও দরকার। এই টেবিলটা দেখুন, এটা একটা সম্ভাব্য উন্নয়নের ব্লুপ্রিন্ট। যেমন ধরুন ২৫ কোটি টাকা খরচ করে যদি একটা ভালো রাস্তা বানানো যায়, তাহলে কি হবে? চাষিরা তাদের ফসল সহজে বাজারে নিয়ে যেতে পারবে, তাদের আয় বাড়বে। কিংবা ১০ কোটি টাকা দিয়ে একটা অ্যাগ্রো প্রসেসিং ইউনিট বানালে প্রায় ১০০ জন স্থানীয় ছেলেমেয়ের চাকরি হবে। এটাই হলো ডেটা ভিত্তিক গভর্নেন্স, যেখানে প্রত্যেকটা টাকার খরচের একটা স্পষ্ট উদ্দেশ্য থাকে, আর তার থেকে কি লাভ হবে সেটাও মাপা যায়। আর এই স্থানীয় পরিকল্পনাগুলোকে জাতীয় মিশনগুলোর সাথে জুড়ে দেওয়াটা খুব জরুরি। একজন সত্যিকারের লিডার কিন্তু নতুন করে চাকা আবিষ্কার করেন না। তিনি দেখেন জাতীয় স্তরে কি কি প্রকল্প আছে আর সেগুলোকে কিভাবে নিজের এলাকার মানুষের কাজে লাগানো যায়। ধরুন জল জীবন মিশন বা আয়ুষ্মান ভারত, এই প্রকল্পগুলো তো আছেই। আসল কাজ হলো সেগুলোকে একদম শেষ মানুষটার কাছে পৌঁছে দেওয়া। কারণ ঠিকঠাক ডেলিভারি না হলে ভালো পলিসিও কিন্তু শুধু খাতায় কলমেই থেকে যায়। আমরা এখন আমাদের আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। এখানে আমরা কথা বলবো বিশ্বাস, প্রযুক্তি আর এমন এক নেতৃত্ব নিয়ে যা নাটাবাড়ির জন্য একটা টেকসই ভবিষ্যৎ তৈরি করতে পারে। একটা কথা কিন্তু ভুললে চলবে না, মানুষের বিশ্বাস অর্জন করতে অনেক সময় লাগে, কিন্তু ভাঙতে এক মুহূর্তও লাগে না। এই বিশ্বাস বড় বড় ভাষণে তৈরি হয় না, হয় খুব সাধারণ ছোট ছোট কাজে, যেমন সময় রেশন পাওয়া, বা স্কুলে টিচার আসা, বা পঞ্চায়েতে গিয়ে একটা সমস্যার সমাধান হওয়া। তাই একজন লিডারের আসল কাজ হল সবসময় মানুষের কথা শোনা, তাদের পাশে থাকা। গভর্নেন্স মানেই তো মানুষের সাথে একটা কানেকশন তৈরি করা। আর আজকের এই ডিজিটাল সময়ে বিশ্বাসের আরও একটা দিক আছে। এখন তো অনেক সরকারি পরিষেবা অনলাইনেই পাওয়া যায়, তাই সরকারের একটা বড় দায়িত্ব হল মানুষের ব্যক্তিগত তথ্যকে সুরক্ষিত রাখা আর তাদের অনুমতি ছাড়া সেই তথ্য ব্যবহার না করা। মানুষের তথ্যের গোপনীয়তা এবং তার সম্মতির সুরক্ষা দেওয়া, এটাই হল ডিজিটাল বিশ্বাস। ভারতের ডেটা সুরক্ষা আইনও কিন্তু মানুষের এই মর্যাদাকেই স্বীকৃতি দেয়, যা সরকার আর নাগরিকের মধ্যেকার সম্পর্ককে আরও মজবুত করে। শেষ করার আগে একটা কথা বলি, আমাদের নির্বাচনকে দেখার দৃষ্টিভঙ্গিটা হয়তো বদলানোর সময় এসেছে। নির্বাচন মানে শুধু ক্ষমতায় আসার লড়াই নয়, নির্বাচন আসলে উন্নততর শাসনের জন্য ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের একটা গভীর প্রক্রিয়া। মানুষের রায়, তাদের ভোট, এটাই তো সবচেয়ে মূল্যবান ডেটা। যে নেতৃত্ব এই ডেটাকে বুঝতে পারবে আর সেই অনুযায়ী কাজ করবে, তারাই হয়ে উঠবে সত্যিকারের জনকেন্দ্রিক লিডার। প্রশ্নটা হলো, এই নতুন ধরনের নেতৃত্বের জন্য কি আমরা প্রস্তুত? যদি কোনো জনপ্রতিনিধি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে নিজের নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করতে পারেন mgr@blueprintstrategies.ai এই ইমেল আইডিতে, অথবা ফোন করতে পারেন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।